প্রশ্ন হচ্ছে যে এই যখন লৌকিকের সাথে মানে নাগরিক এই দুটোকে যখন আমরা তফাৎ করছি, এই তফাৎটাকে শুধুমাত্র আরবান আর রুরাল আর কি এইটার বেসিসেই হচ্ছে? মানে লৌকিক বলতে আমি কাকে ক্যাটেগরাইজ করছি, মানে এই ক্যাটেগরাইজেশনের ভিত্তিটা নিয়ে আমি একটু জানতে চাই। আর দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আমরা ভারতের নবজাগরণ নিয়ে কথা বলছি তখন মানে এই আপনি শেষে বলছিলেন না যে আমরা কি ওইটাকে নবজাগরণের বা দলিত আন্দোলন বা মতুয়া আন্দোলনকে নবজাগরণের বিরোধী স্রোত হিসেবে দেখবো না অংশ হিসেবে দেখবো? তো আমরা কি মানে ভারতের নবজাগরণ যেটা সেটা ইটসেলফ তো কলোনিয়ালিজমের মানে তার সেখানেই তার মধ্যেই তো কলোনিয়ালিজমের বিরোধী কিছু এলিমেন্ট থাকতে পারে, মানে এভাবেও ব্যাপারটাকে তো ভাবা যেতেই পারে। কারণ মানে সবসময় নবজাগরণ বলতে ওই রেনেসা একদম ইউরোসেন্ট্রিক একটা রেনেসার ওইটা না দেখে নবজাগরণ শব্দটাকে দিয়েও যদি আমি ভাবি তাহলেও ভারতের নবজাগরণ একটা কলোনাইজ দেশের নবজাগরণ সেটা তো কলোনিয়ালিজমের বিরোধী ইটসেলফ হতে পারে। তো হ্যাঁ, তো মানে এই দুটোই আর কি, এই ব্যাপারে যদি কিছু বললাম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মানে যখন আমরা এই দলিত আন্দোলন মতুয়া আন্দোলন বা এই ধরনের কোনো মার্জিনালাইজড কমিউনিটির আন্দোলন নিয়ে কথা বলছি তখন সেখানে এই এই প্রশ্নটা উঠছে যে মানে যে এটা নবজাগরণের বিরোধী স্রোত নাকি নবজাগরণের মধ্যে। তো মানে আমার কথা হচ্ছে যে মানে নবজাগরণটাকে ইটসেলফ কেন বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি যে ওটা কলোনিয়ালিজমের সাথেই মানে ফান্ডামেন্টালি ওটার সাথেই অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, কলোনিয়ালিজমের প্রভাবে হয়েছে, কিন্তু এই এই যে মানে যা কিছু বিরোধী আন্দোলন সেগুলোর সময়কালও তো অনেক সময়ই এক হচ্ছে। তো এটাই হচ্ছে প্রশ্নটা। না, এটা খুব ভালো প্রশ্ন। আর একটা একটা করে উত্তর দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমে ওই নাগরিক বনাম লৌকিক যে এটা মানে নাগরিক বনাম লৌকিক বলা উচিত নাকি নাগরিক বনাম গ্রামীণ বলা উচিত, সেটা মানে আপনি যেটা বললেন সেটা মানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন লৌকিক জিনিসটা কি এটা নিয়ে তো মানে অনেক বিতর্ক রয়েছে। প্রথমত মানে আমরা অনেক ক্ষেত্রেই হয় যে লৌকিক বলতে একটা এক ধরনের মানে আনটেন্টেড ইন্ডিজিনাইটি, হ্যাঁ, এরকম ভাবতে ভালোবাসি, কিন্তু লৌকিক ক্যাটেগরিটাই কিন্তু আমরা মানে ওই অ্যানথ্রোপোলজি ধরে সেখান থেকে পাচ্ছি। সুতরাং মানে ওই রকম মানে একেবারে যে নাগরিক বা কলোনিয়াল এর থেকে একদম তার অপর যেটাকে বলে অ্যাবসলিউট আদার, যে সেই রকম কিছু হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ এই প্রতীকটা বর্গ মানে কোনো না কোনো ভাবে একটা পরস্পরের সঙ্গে মানে লেনদেন রয়েছে, এটা গেল এক। আর কিন্তু হ্যাঁ, এটাও ঘটনা যে আমরা যেটাকে মানে নাগরিক সমাজ বলে যেটা নিয়ে আমরা আলোচনা করি, হ্যাঁ, যে সেটার মানে এটা আমার আমার কথা নয়, এটা আজকে অনেকদিন ধরেই বলছে যে তোর অশোক সেনের একটা খুব প্রামাণ্য গ্রন্থ রয়েছে, এটা একটা উল্লেখ করলেই বুঝতে পারবেন যে ওই বিদ্যাসাগর অ্যান্ড হিজ ইলুসিভ মাইলস্টোনস বলে ইংরেজিতে লেখা বই 1980 দশকে। এবং এর প্রেক্ষিতটা হচ্ছে যেটা বললাম রাজনৈতিক, ওই নকশালদের বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ইত্যাদি। তো তার পরিপ্রেক্ষিতে মানে অশোক সেন এই বইটা লিখছেন আর কি, 82 সালে বেরোচ্ছে তা। এবং সেখানে উনি বলছেন যে এই বিদ্যাসাগরকে অনেকেই মানে ছোট করছে যে উনি একেবারে বুর্জোয়া বা উৎসুদ্ধি কম্প্রাডোর এরকম ছিলেন। আসলে কি সত্যিই তাই? তো উনি এই সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছেন যে না, সেটা নয়। যে বিদ্যাসাগরের মানে শিক্ষাবিদ হিসেবে বা সমাজ সংস্করণ হিসেবে নারী মুক্তির পক্ষে, হ্যাঁ, যে অনেক সদর্থক বক্তব্য রয়েছে, অনেক কাজ রয়েছে, এই হয়েছে। কিন্তু মানে আমি কেন তখন বললাম যে ওই এই আন্দোলনগুলোর একটা ভূমিকা ছিল, এত কিছু বলেও উনি যেটা বলছেন যেটা নতুন, যে যে বিদ্যাসাগরের এত যে কীর্তিকলাপ, যেটা একটা মানে একজন মানুষের পক্ষে একটা অকল্পনীয় তার স্কেল, সেটা কিন্তু
ওই গুটি কয়েক লোকের বাইরে খুব একটা মানে জনসমাজে সেভাবে মানে প্রসারিত হয়নি। তাই এই যে অশোক সেন বা আরেকজনের উল্লেখ করা যেতে পারে বিনয় ঘোষ, যিনি সোশিওলজিস্ট ছিলেন এবং শিকাগো স্কুলের দ্বারা কিছুটা অনুপ্রাণিত। তো এই রাজনৈতিক আন্দোলনগুলির ফলে নবজাগরণ সম্বন্ধে এবং তার মানে অর্জনগুলো সম্বন্ধে মানে এই তাত্ত্বিকেরা কিন্তু তাদের চিন্তা ভাবনাকে কিছুটা হলে পরিশোধিত বা পরিবর্তিত করতে বাধ্য হচ্ছে। মানে আমার কথা হচ্ছে এইটাই যে রাজনৈতিক আন্দোলনগুলোর সরাসরি যদি প্রভাব নাও থাকে, যে তার কিন্তু একটা ছাপ মানে আমরা লেখাপড়ার জগতে দেখতে পেয়েছি। এবং সাবঅল্টার্ন স্টাডিজের যেটা তখন আগে উল্লেখ করেছিলাম, যে এই যে সাবঅল্টার্ন স্টাডিজের পুরো পেজেন্ট ইনসার্জেন্সির যে ধারণা এবং পেজেন্ট কনসিয়াস কৃষক চৈতন্যের যে ধারণা, মানে অনেকটাই এটা ওরা নিজেরাও লিখেছেন অনেক জায়গাতে, দীপেশ চক্রবর্তী থেকে শুরু করে রণজিৎ গুহ, অনেকটাই নকশাল আন্দোলনের অভিজ্ঞতার ফলে। তা এবার মানে রাজনীতি সম্বন্ধে যেটা বললাম, যে রাজনীতি সম্বন্ধে এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে, আমি সেটাতে যাচ্ছি, কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে এই আন্দোলনগুলো এক ধরনের প্রভাব ফেলে এবং সেই প্রভাব কোনো না কোনো ভাবে মানে স্বীকৃত হয়েও। এবার দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে এই যে এটাকে ইউরোপের সঙ্গে দেখার কি প্রয়োজন, ইউরোপিয়ান রেনেসন্সের সঙ্গে, তো মানে আমি সেভাবে দেখি না কিন্তু। কারণ ইউরোপিয়ান রেনেসন্স যে ব্যাপারটা, সেটা প্রথমত 3-4টে দেশ জুড়ে হচ্ছে এবং কয়েক শতক ধরে হচ্ছে। যে এটা যারা ইউরোপের ইতিহাস পড়েছেন তারা দেখবেন যে ইটালিতে এটা 13-14 সেঞ্চুরিতে হয়ে যাচ্ছে এবং ইংল্যান্ডে কিন্তু রেনেসন্স এসে পৌঁছাচ্ছে 1600 শতকে। 200-300 বছর ধরে, এবং মানে কোথায় ইটালি কোথায় ইংল্যান্ড, একটা বিস্তৃত একটা ভৌগোলিক এলাকা জুড়ে। তো নবজাগরণ বলতে আমরা যেটা বুঝি, এটা প্রথমত একটা আরোপিত একটা অভিধান, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা অত্যন্ত ছোট এলাকায়, মানে বলা যেতে পারে উত্তর কলকাতা হচ্ছে তার গণ্ডি। তো ধরুন হয়তো শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আজকের, তো এইটার মধ্যে 20 বছর 30 বছর 40 বছরে কি রেনেসান্স হতে পারে? যেটুকু হয়েছে সেটা অকল্পনীয়। মানে আমার কথা হচ্ছে যে মানে সম্পূর্ণ কিন্তু খারিজ করে দেওয়ার মতো মানে সেটা নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যে কারণ যে সীমাবদ্ধতার মধ্যে হয়েছে, মানে সেটা ভৌগোলিক সীমাবদ্ধতা বলুন, সময় সীমা বলুন, বা সব থেকে বড় কথা যে মানে যে রাষ্ট্রর যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে কিন্তু মানে সেই অর্জন বা সেই কৃতিত্ব নবজাগরণের মানে বিপুল। এবং কিন্তু একই সাথে এটাও স্বীকার করতে হয়, যে কারণে অশোক সেনের উদাহরণটা আমি দিলাম, যে সেই বিপুলতা সত্ত্বেও তার সীমাবদ্ধতাটাও মানে মারাত্মক। এর একটা দ্বৈত চরিত্র রয়েছে, মানে কন্ট্রাডিকশন। এবং আমার মনে হয় না যে মানে এখন বাঙালি হিসেবে এটাকে দেখলে আলাদা কথা, কিন্তু গবেষক হিসেবে একটা নির্মোহ দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই দুটো মানে পরস্পর বিরোধী যে বৈশিষ্ট্য, যে একদিকে এর প্রচন্ড প্রাপ্তি এবং অর্জন এবং আরেকদিকে এর মানে অসম্ভব একটা সীমাবদ্ধতা, এই দুটোকেই আমার মনে হয় স্বীকার করা যায়। যে একটাকে নিলে আরেকটাকে ফেলে দিতে হবে, এমন অন্তত আমি মনে করি না। আর কিন্তু লৌকিক নবজাগরণের ক্ষেত্রে যেটা অনেক সময় হচ্ছে, যে একটা সরাসরি সংঘাত কিন্তু লাগছে বাবু সমাজের সঙ্গে। এবং সেটাকে আমরা মানে অনেক সময় জাতীয়তাবাদী একটা বয়ানে হয়তো মানে ঐক্য রূপ একটা দিতে চাই, যে ইংরেজের বিরুদ্ধে সকল ভারতীয় উঠে দাঁড়ালো এই বছর, কিন্তু ইতিহাস কিন্তু তা বলে না। মানে ধরুন 1920-30 এই সময় থেকে ছোট একটা উদাহরণ দিলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, যে তখন সীমিত পরিসরে একটা মানে ভোট দেওয়ার একটা অধিকার বোধ তৈরি হচ্ছে, এবং সেপারেট ইলেক্টোরেট, হিন্দুদের জন্য আলাদা, তফসিলিদের জন্য আলাদা এবং মুসলমানদের জন্য আলাদা, তিনটে
বর্গ, বর্ণ হিন্দু, তফসিলি এবং মুসলমান। স্বাভাবিকভাবেই বর্ণ হিন্দুরা সংখ্যায় খুব কম, তফসিলি এবং মুসলমান মিলে অনেকটাই বেশি। তো এবার আপনি যদি মানে ইতিহাস দেখেন, এটা আমার ব্যক্তিগত মত নয়, যে বর্ণ হিন্দুরা কিন্তু মানে আপ্রাণ চেষ্টা করছে যে যাতে ওই বাকি দুজনের ভোট যতটা সম্ভব কম রাখা যায়। তো এবার সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে একটা ঐক্যবদ্ধ একটা জাতির মানে ধারণা, সবাই মিলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে এগোচ্ছে, সেটা তো বলা যায় না। তো ওই ওই জায়গাটা থেকে আর কি একটা মানে বিরোধ মানে থেকে যায়। মানে এটা অত সহজে আমার মনে হয় না যে এটাকে একটা কালেকটিভ বা মানে ঐক্যর ধারণা দিয়ে বলা যায়। জানি না আপনার মানে প্রশ্নের উত্তর দিতে পারলাম কি।